সুপ্রিয় বন্ধুরা, বর্ণমালা একাডেমিতে সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম শ্রেণীর নতুন আরেকটি অধ্যায় শুরু করতে যাচ্ছি। দ্বিতীয় অধ্যায় আর কি বইয়ের, সেটা হচ্ছে অনুক্রম বা ধারা। এই চ্যাপ্টারটা আমরা যখন পড়েছি তখন অনেক শেষের দিকে ছিল, 13 পয়েন্ট সামথিং, এবং সেকেন্ড চ্যাপ্টার আমাদের ছিল খুব সম্ভবত সেট ফাংশন। সো নতুন শিক্ষাক্রমে নতুন বইতে তোমাদের একটু ডিফারেন্ট ওয়েতে পুরো জিনিসটা সাজানো হয়েছে। তো আমরা সেকেন্ড চ্যাপ্টারেই আমরা অনুক্রম বা ধারার এই চ্যাপ্টারটি পাচ্ছি। এবং অনুক্রম বা ধারা এই চ্যাপ্টারটি আসলে এমন একটি চ্যাপ্টার যেটি প্রাত্যহিক জীবনে তোমার অনেক অনেক কাজে লাগে, ঠিক আছে? এবং আমরা প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা সেক্টরে ধারার অনেক ইউজ আমরা করি, ঠিক আছে? আমরা হয়তো বা জিনিসগুলো খেয়াল করি না, জিনিসগুলা এতটা ইন্টারেস্টিংলি আমাদের পুরো নেচারের সাথে, আমাদের প্রত্যেকটা জীবনের সাথে এত ওতপ্রোতভাবে জড়িত। আমরা হয়তো বা খুব ছোট ছোট জিনিসে অনেক ধরনের ইউনিক একটা সিস্টেম, ইউনিক একটা সিকুয়েন্স, ইউনিক একটা ধারা আমরা দেখতে পারবো যদি আমরা একটু মনোযোগীভাবে যদি দেখি। যদি আমরা লাইব্রেরিতে যাও, তোমরা যদি কখনো তোমাদের স্কুল বা কলেজের লাইব্রেরিতে যাও, তোমরা দেখতে পাবা যে প্রত্যেকটা বইয়ের না একটা নির্দিষ্টভাবে সাজানোর একটা প্যাটার্ন আছে। মানে কি, ধরো কোনো একটা জায়গাতে মুক্তিযুদ্ধের বই, কোনো একটা জায়গাতে শুধুমাত্র তোমার ধরো শিক্ষাক্রমের বইগুলো, কোনো একটা জায়গাতে প্রবন্ধগুলো, এই জিনিসগুলো না আলাদা আলাদা করে রাখা। মানে কখনোই দেখতে পারবে না যে একই সাথে মুক্তিযুদ্ধের বই বা হুমায়ুন আহমেদের বই, তার মধ্যে তোমার 9-এর একটা ম্যাথ বই ঢুকায় দেওয়া হয়েছে। এই জিনিসগুলো হয় না। তার মানে প্রত্যেকটা জায়গাতে একটা সিকুয়েন্স ফলো করা হয় যে কোনো কিছুতেই। কেন করা হয়? কারণ কোনো একটা জিনিস খুঁজে পেতে তোমার সুবিধা হবে। তুমি মুক্তিযুদ্ধের বই খুঁজবা, এখন তুমি যদি পুরো লাইব্রেরি চষে বেরো তাহলে তো হবে না। তোমাকে একদম বলে দিবে যে এত রোতে যাও, এত গলিতে যাও, ঠিক আছে? আমাদের লাইব্রেরিগুলোতে গলি থাকে, সো ওইখানে গেলে তুমি মুক্তিযুদ্ধের বই পাবা। এখন এই জিনিসগুলো আরও ইন্টারেস্টিংলি ভাবে দেখানোর জন্য তোমাদের সামনে দুইটা গল্প বলবো। প্রথম গল্পটা মজার। প্রথম গল্পে টাকা পয়সার একটা ব্যাপার আছে। আমরা প্রথম গল্পে যাই। প্রথম গল্পটা হচ্ছে এরকম যে তোমাকে যদি আমি বলি তোমাকে আমি 10 লক্ষ টাকা দিব, এবং কিভাবে দিব? এখনই তোমাকে চেক সই করে দিয়ে দিব, ঠিক আছে? তুমি ইনস্ট্যান্ট পাবা। আমি কোনো ধরনের আমার ব্যাংক অ্যাকাউন্টে সমস্যা নাই, তুমি ইনস্ট্যান্ট চেক বাউন্স করে কালকেই টাকা পেয়ে যাবে আজকে তোমাকে চেক দিলে। এবং আরেকটা পদ্ধতি আমি তোমাকে বলবো যে তোমাকে আমি আজকে 1 টাকা দিব, কিন্তু আগামীকালকে এই 1 টাকার দ্বিগুণ টাকা পাবা। তার মানে হচ্ছে আজকে যদি তুমি 1 টাকা পাও, কালকে তুমি পাবা 2 টাকা, ঠিক আছে? এবং তার ঠিক পরের দিনই এই 2 টাকারও দ্বিগুণ হয়ে যাবে, 2 টাকা হয়ে যাবে 4 টাকা। তার মানে প্রত্যেক দিনে তার প্রিভিয়াস ডেতে তুমি যত টাকা পাচ্ছ তার দ্বিগুণ পরিমাণে টাকা আমি দিব। কিন্তু তোমাকে আমি বলছি যে 10 লক্ষ টাকা তোমার কাছে অপশন এবং 1 টাকা তোমার কাছে অপশন। এবং 1 টাকাটা এমনভাবে পাবা যে আজকে যদি 1 টাকা পাও, কালকে পাবা 2 টাকা, তারপরের দিন ওই 2 টাকার দ্বিগুণ হতে থাকবে। মানে দ্বিগুণ হতে হতে 1 মাস পর্যন্ত আমি তোমাকে টাকা দিব। কিন্তু শুরুটা হবে তুমি 1 টাকা, একসাথে তুমি 10 লক্ষ টাকা পাবা না। এখন তুমি কোনটা চুজ করবা? এখন তুমি যদি অনেক বেশি লোভী হও, আমরা সবাই লোভী, আমরা সবাই টাকা চাই, সাথে সাথে টাকা চাই, সাথে টাকা পাইলে আমার মনের মধ্যে আনন্দ বেশি লাগে, তাহলে তুমি 10 লক্ষ টাকাই চুজ করো। আমিও হয়তো বা তাই চুজ করতাম। কিন্তু আমি যেহেতু সায়েন্সে পড়ি, আমার মাথায় যেহেতু একটু হলেও মগজ আছে, আমি সেকেন্ডটা চুজ করব। সেকেন্ডটা চুজ করতে আমাকে শুরুতে যে কেউ বলবে বোকা, কিন্তু তারপর আমি সেকেন্ডটা চুজ করব। কেন চুজ করব? এইটা হচ্ছে ইন্টারেস্টিং ফ্যাক্ট। সেটা এইখানে লক্ষ্য করো, তোমার 1 টাকা হয়ে যাচ্ছে 2 টাকা, 4 টাকা। আমি যদি একটা সিরিজ কল্পনা করি, ধরো এই জিনিসটাই এই গল্পের মাধ্যমে আসলে সিরিজ বা ধারা, অনুক্রম, এই সমস্ত কনসেপ্ট বুঝে যাবা। ব্যাপারটা এরকম যে তুমি প্রথমে পাচ্ছ 1 টাকা, পরের দিন পাচ্ছ হচ্ছে 2 টাকা, তারপরের দিন পাচ্ছ হচ্ছে 4 টাকা, তারপরে হচ্ছে কত পাবা? এর দ্বিগুণ, তার মানে 8 টাকা, এর দ্বিগুণ মানে 16 টাকা, এরকম আগাতে থাকবে, তাই তো? এবং প্রত্যেকবার যোগ চিহ্ন দিচ্ছি। যোগ চিহ্ন কেন দিচ্ছি? কারণ অ্যামাউন্টটা তো যোগ হবে, তাই তো? এরকম 30 দিন পর্যন্ত যায়, ঠিক আছে? এখন 30 দিন পর্যন্ত তোমরা হিসাব, মানে একটু ভাবো তো কত টাকা হতে পারে আসলে 30 দিন পর্যন্ত। মানে একটু কি আইডিয়া আছে যে আসলে এই 10 লক্ষ টাকার আসলেই ধারে কাছে যেতে পারবো? 1 টাকা থেকে শুরু হওয়া একটা কয়েন থেকে শুরু হতে 30 দিন পর্যন্ত কত অ্যামাউন্ট হতে পারে? কারো কোনো আইডিয়া আছে কিনা? যদি আইডিয়া থাকে এখনই কমেন্ট করো। একদম ভিডিওর পরে যেয়ে কমেন্ট করলে হবে না, এখনই কমেন্ট করো কত টাকা হতে পারে। কারো কোনো আইডিয়া আছে কিনা? যদি কোনো আইডিয়া না থাকে নিজের সাথে মিলায় দেখো, তোমার কি মনে হয় 1 লাখ টাকা হবে না 5 লাখ টাকা হবে? আদৌ কি আমি 10 লক্ষ টাকা পাস করতে পারবো নাকি ক্রস করতে পারবো কিনা, এটা নিয়ে মানে নিজে একটা ক্যালকুলেশন করো। যদি ক্যালকুলেশন করে থাকো কমেন্ট বক্সে লিখে থাকো, এখন দেখাই কত টাকা হয়। Here it is. কত টাকা বলো তো? মানে 107,37,41,41,000
823 টাকা। মানে এটা কেমন একটা জিনিস যে তোমার 1 টাকা থেকে শুরু হয়ে এই জিনিসটা হয়ে যাবে 107 কোটি টাকা 1 মাস পরে। তার মানে কি তুমি এই যে 10 লক্ষ টাকা প্রথম দিনই একদিনই পেয়ে যাচ্ছ, আর আরেকজন পাচ্ছে একদম 30 দিন পর্যন্ত, তার কাছে মোট পরিমাণ টাকা হবে 107 কোটি টাকা। এটা কতটা মানে অ্যামেজিং একটা ব্যাপার। তাহলে তুমি যদি একটু বোকা হও তাহলে কিন্তু তুমি ওই প্রথমটাই চুজ করবা, তুমি কিন্তু এই 10 লক্ষ টাকাই চুজ করবা, তুমি কিন্তু এই জিনিসটা চুজ করবা না। 1 টাকা থেকে শুরু হওয়া আমি এই জিনিসটা কেন চুজ করব? তো এই হচ্ছে মানে ধারা জিনিসটা বুঝছো। ধারা জিনিস এইখানে একটা ধারার একটা সিম্পল কনসেপ্ট তোমাকে বোঝানো হয়েছে যে তুমি প্রথম দিন যে টাকাটা পাচ্ছ, সেকেন্ড দিন এর দ্বিগুণ পাচ্ছ, তারপরের দিন এর দ্বিগুণ পাচ্ছ। তার মানে কি একটা সিকোয়েন্স ফলো করতেছে না, এটাই হচ্ছে ধারা। ঠিক আছে? সো এই ধারার আমরা বিভিন্ন জায়গায় অনেক জায়গায় অনেক কিছু উদাহরণ দেখি। আমরা ধারার এরপরে একদম ধারার শ্রেণীবিভাগে চলে যাব। ধারা বা সিকোয়েন্স বা অনুক্রম যে কোনো টার্মেই বলা হয়, এটাকে আসলে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা সসীম একটা অসীম। এই জিনিসটা কি? অসীম মানে কি, ধরো তোমাকে আম্মু আজকে বলেছে চাল গুনো, ঠিক আছে, এবং তোমাকে একটা বক্স দিয়ে দিছে, বলছে যে একটা একটা করে রাখো, পরেরটায় 2টা, পরেরটায় 3টা, এরকম চাল ধরে ধরে রাখো। এখন তোমাকে যদি আমি 1 কেজি চাল দেয় তোমার মা, 1 কেজি চাল, বেশি চাল না, তোমার কত দিন লাগবে চিন্তা করো তো এই পুরা একদম সিকুয়েন্সলি সাজাইতে আর কি। প্রত্যেকটা বক্সে আমি 1টা 2টা 3টা এরকম করে করে দিতে দিতে অনেকগুলা লাগবে না? সো এটাও কিন্তু ধারা ফলো করতেছে, তাই তো? বাট এটা একটা অসীম ধারা, কখন যায় শেষ হবে, কতগুলা বক্স লাগবে তুমি জানো না, তাই তো? কিন্তু সসীম ধারা কোনটা? এই যে একটু আগে যেটা বের করলাম আমরা, 1 মাসে 1 টাকা থেকে শুরু করে আমি যদি প্রত্যেক দিন তার আগের দ্বিগুণ পরিমাণে টাকা পেয়ে থাকি, তাহলে 1 মাসে কত টাকা পাবা? এটা কি ম্যাথ করে বের করা যাবে না? কিভাবে ম্যাথ করে বের করা যায় সেটা আমরা পরে দেখবো। বাট এই যে একটা ক্যালকুলেশন তুমি করতে পারতেছো, তাই তো? এটাই হচ্ছে তোমার সসীম ধারা। ঠিক আছে? এবং সসীম ধারার মধ্যে 2টা পার্ট রয়েছে, একটা হচ্ছে সমান্তর ধারা, একটা হচ্ছে গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা কি? গুণোত্তর ধারা হচ্ছে যেই ম্যাথটা আমরা আগে করলাম, মানে যেই উদাহরণটা আমরা আগে দেখলাম যে 1 টাকা 107 কোটি টাকা হয়ে যাচ্ছে, এটা হচ্ছে গুণোত্তর ধারা। কারণ কি, একটা জিনিস হচ্ছে তার প্রিভিয়াস দিনের টাকার কি দ্বিগুণ পাচ্ছ না তুমি, এটা হচ্ছে গুণোত্তর ধারা। সমান্তর ধারা কি? সমান্তর ধারা আরো সিম্পল। ধরো কোনো একটা তোমাকে এইভাবে টাকা দিচ্ছি যে 1 টাকা দিব, তারপর তোমাকে 2 টাকা দিব, তারপর তোমাকে 3 টাকা দিব, তারপর 4 টাকা দিব, 5 টাকা, মানে প্রত্যেকদিন 1 টাকা 1 টাকা করে বাড়াচ্ছি। ঠিক আছে? এটা একটা সমান্তর ধারা। ঠিক আছে? আর তোমাকে যদি কোনোভাবে গুণ আকারে আসে, কোনোভাবে যদি কোনো ধারাতে গুণ আকারে আসে, যে এই যে ডিফারেন্সগুলা, এটা মাঝখানে একটা ডিফারেন্স তৈরি হচ্ছে, তাই না? এখানে ডিফারেন্স কত? 1 ডিফারেন্স না, প্রত্যেকটাতেই 1 করে ডিফারেন্স। সো ডিফারেন্সটা কি? এখানে সমান্তরালভাবে আগাচ্ছে। ঠিক আছে? এবং এইখানে কিন্তু কি কোনো মানে গুণ কি হচ্ছে, দ্বিগুণ হচ্ছে বা ভাগ করা হচ্ছে, কিছুই তো এইগুলো কিন্তু কিছু করা হচ্ছে না। সো এইটা হচ্ছে সমান্তর ধারা। গুণোত্তর ধারা কি? সোজা কথা, ওইখানে গুণ হবে, মানে একটা থেকে আরেকটার যে ডিফারেন্স, এই ডিফারেন্সটা গুণ আকারে হবে। সো প্রথমটা যদি 1 টাকা হয়, পরেরটায় 2 টাকা, তারপরটা যদি 4 টাকা হয়, তারপরটা যদি 8 টাকা হয়, এবং মাঝখানে তার মানে ডিফারেন্সটা তুমি কিভাবে বের করবা? নর্মাল কমন সেন্স, যে 2কে আমি 1 দিয়ে ভাগ দিচ্ছি তাহলে 2 আসে, 4কে 2 দিয়ে ভাগ দিচ্ছি তাহলে কত আসে? 2 আসে, 8কে 4 দিয়ে ভাগ দিচ্ছি 2 আসে। তার মানে প্রত্যেকটা স্টেপে 2 গুণ করে বাড়তেছে, এটাই গুণোত্তর ধারা। এবং প্রত্যেকটা এখানে 1 করে বাড়তেছে, এটা হচ্ছে সমান্তর ধারা। এখন এখানে 1ই হতে হবে, এখানে 2 হতে পারে, দ্যাট নট নেসেসারিলি ট্রু। এটা বিভিন্ন নাম্বার হতে পারে। ঠিক আছে? তোমার 1-এর পর তোমার সবগুলো বিজোড় সংখ্যা কল্পনা করো যে তোমাকে আমি বিজোড় সংখ্যা নাম্বারে টাকা দিব। সো তাহলে কি হবে? 1 3, তারপর এখানে হবে 5, তারপর 7, তারপর 9, এরকম যাবে। এটাও একটা সমান্তর ধারা, কারণ 2 করে বাড়তেছে, গুণ আকারে কিন্তু বাড়তেছে না। যদি কোনো সিকোয়েন্স বা অনুক্রম যদি গুণ আকারে বাড়ে, তখন আমরা বলবো গুণোত্তর ধারা। কোনো একটা সিকোয়েন্স যদি জাস্ট একটা নাম্বার আকারে বাড়ে, মানে যোগ হচ্ছে আর কি, যোগ বা বিয়োগ যে কোনো কিছু হচ্ছে, সেটা হচ্ছে তোমার সমান্তর ধারা। অসীম ধারার মধ্যেও সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা রয়েছে। এটা আমরা পরবর্তীতে আসলে দেখবো যে অসীম ধারাটা আসলে কিরকম। অসীম ধারাতে খুব বেশি আলোচনা আসলে তোমাদের নাই আপাতত, কিন্তু পরবর্তীতে তোমরা পাবা। সো আমরা মূলত এই চ্যাপ্টারে মূলত সসীম ধারা নিয়েই ম্যাক্সিমাম তোমাদের অঙ্ক, ম্যাক্সিমাম ম্যাথগুলা বা ম্যাক্সিমাম উদাহরণগুলো সসীম ধারাতেই আছে। তো আমরা এখন এই মানুষটাকে চিনবো। এই মানুষটার নাম হচ্ছে লিওনার্দো পিসানো, যাকে আমরা ফিবোনাচ্চি বা ফিবোনাক্কি এগুলো নামে ডাকি। এই মানুষটা কে আসলে? এই মানুষটা কি করছে? এই মানুষটা অনেক অনেক ইন্টারেস্টিংলি একটা কাজ করছে ম্যাথের জন্য। ঠিক আছে? সে একটা ধারা আবিষ্কার করছে। সে দেখছে যে তার বাসায় যে খরগোশ সে পালে, সেই খরগোশটার যে প্রজনন সংখ্যা, মানে এক জায়গায়, মানে একটা
প্রজন্ম থেকে আরেকটা প্রজন্ম যে আগাচ্ছে একটা নির্দিষ্ট সিকোয়েন্স বা একটা নির্দিষ্ট ধারা ফলো করে। এই জিনিসটা কেমন? এই জিনিসটা হচ্ছে, তার ধরো একটা খরগোশ আছে, ছেলে খরগোশ, তার এবং সে বাজার থেকে ধরো একটা মেয়ে খরগোশ কিনে আনছে, ঠিক আছে, এবং একটা ছেলে খরগোশ একটা মেয়ে খরগোশ, তারপর একটা বাচ্চা হয় তাদের, ঠিক আছে। সো ধরো এইখান থেকে আরেকটা নতুন খরগোশ তৈরি হয়েছে, আবার যেহেতু আরেকটা খরগোশ তৈরি হয়েছে, এরকম জিনিসগুলো বাড়ছে। এবং এই জিনিসগুলো কীভাবে বাড়ছে, খরগোশের সংখ্যাগুলো কীভাবে বাড়ছে, একটা নির্দিষ্ট সিকোয়েন্স ফলো করছে। সিকোয়েন্সটা কেমন? সিকোয়েন্সটা হচ্ছে এরকম যে প্রথমে 1 ছিল, তারপর আরেকটা 1 আনলো, তারপর 2টা হইলো, তারপর 3, তারপর 5, তারপর 8, তারপর তোমার 13, এরকম সিকোয়েন্স ফলো করে। এখন এই সিকোয়েন্সে যদি আমি ডিফারেন্সটা খুঁজি, যে একটা থেকে আরেকটা যে ডিফারেন্সটা কত বলো তো? এখানে হবে তোমার 0, তারপর তোমার কত হবে 1, তারপর কত হবে, এখানেও 1 আসে, তারপর এখানে 2 আসে, তারপর এখানে 3 আসে, তারপর এখানে 5 আসে। সো এইটা আসলে কোনো নির্দিষ্ট সিকোয়েন্স ফলো করতেছে না, মানে ডিফারেন্সগুলো খেয়াল করতেছে, ডিফারেন্সগুলো কিন্তু আলাদা আলাদা, 0, 1, 1, 2, 3, কোনো কিছু ফলো করতেছে না। বাট এই সিরিজে একটা ইন্টারেস্টিং জিনিস ফলো করা হচ্ছে, সেটা কি? সেটা হলো এই সিরিজের প্রত্যেকটা সংখ্যা তার আগের সংখ্যার যোগফল। মানে কি, ধরো আমি এখানে প্রথমটা 0ই ধরলাম, তাহলে দেখো 0 এবং 1 এই দুইটা যোগ করে কত হয়? 1, এটা পরের সংখ্যা তাই হচ্ছে। এই দুইটা যোগফল কি হয়? 2, পরের সংখ্যা 2 হচ্ছে। এই দুইটার যোগফল কি কত হয়? 3, মানে 2 আর 1 3, পরের সংখ্যা 3ই হচ্ছে। 5 আর 3 8, ঠিক আছে, এইভাবে আগাচ্ছে। তার মানে কি, পরের সংখ্যাটা তার আগের 2 সংখ্যার যোগফল, এইরকম একটা সিরিজ আগাচ্ছে। এই সিরিজটাই হচ্ছে তোমার ফিবোনাচি সিরিজ বা ফিবোনাক্কি সিরিজ, এই সিরিজ আমরা বলি। এখন এই সিরিজের অনেক ইন্টারেস্টিং ব্যাপার আছে। এই সিরিজ দিয়ে মানে পুরা দুনিয়া, মনে করো অনেক অনেক দুনিয়া কাঁপানো জিনিসপত্র আবিষ্কার হয়েছে। এবং প্রকৃতিতে এই সিরিজের একটা মারাত্মক প্রভাব আসলে আছে, আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গাতে। তো ওই জিনিসগুলাই আমরা একটু আলোচনা করব, তাহলে সিরিজ নিয়ে আমরা আরও ভালোভাবে দেখতে পারবো। আমরা যদি এই জিনিসটা তাকাই, এটাকে পুরাটা বলে একটা গোল্ডেন রেক্ট্যাঙ্গুলার শেপ, মানে একটা গোল্ডেন চতুর্ভুজ, ঠিক আছে, যেখানে গোল্ডেন রেশিও ফুলফিল করা হয়। তো গোল্ডেন রেশিওটা কি, এটাও বলতেছি আস্তে আস্তে। বাট এই চিত্রটার দিকে আগাও। এই চিত্রের একদম আমরা যদি এইখানে আসি, এইখানে আসলে জিনিসটা এমন হয়েছে যে প্রথমে একটা চতুর্ভুজ, তারপর দেখো আমরা যদি সিরিজটা একটু লিখি, সিরিজটা একটু আগে লিখছিলাম না, 1 + 1 + 2 + 3 + 5 + 8 + 13, এরকম তো সিরিজটা। সো এই সিরিজ অনুযায়ী এইটা খেয়াল করো, তাহলে এই যে দেখো প্রথমে একটা, তারপর এই যে 2টা, তারপর 3, তারপর 5, তারপর 8, তারপর 13, এরকম করে এই যে পুরা যে রেক্ট্যাঙ্গুলার শেপটা, এই শেপটা তৈরি হয়েছে। এবং এইখানের মানে শেপের যদি এইটাকে বলে এই যে আর্ক আমরা পরে শিখবো। বাট এই যে পেঁচানো সিরিজটা, মানে একটার সাথে আরেকটা যদি জয়েন্ট করা হয়, তাহলে এরকম একটা ফর্ম আসে। এবং এই ফর্মটা প্রকৃতিতে অনেক জায়গায় দেখা গেছে, ঠিক আছে, যে কোনো একটা জিনিস এরকম ফর্ম আকারে তৈরি হইতেছে। সো এটার সাথে গোল্ডেন রেশিও সম্পর্কটা কি, বা গোল্ডেন রেশিওটা কি, এটা আমরা একটু দেখবো। গোল্ডেন রেশিও হচ্ছে এই যে দেখো A/B = 1.618। এটা মানে কি? মানে হচ্ছে যে আমরা যদি এই যে তার বড় নাম্বারটা, মানে যে কোনো 2টা নাম্বার নিব, পাশাপাশি যে কোনো 2টা নাম্বার নিব, ফিবোনাচি সিরিজের পাশাপাশি যে কোনো 2টা নাম্বার নিব, 2টা নাম্বার নিয়ে বড় সংখ্যাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করব। মানে কি, 2কে 1 দিয়ে ভাগ করব। এইটা পর্যন্ত গোল্ডেন রেশিও আমরা পাবো না। বাট আমরা যদি পরেরটা থেকে খেয়াল করি, যে আমরা এইখান থেকে শুরু করব, 2/1 আমরা নিব না, আমরা এইখান থেকে শুরু করব। 3/2, এটা তুমি ক্যালকুলেটরে চাপ দাও, আসবে হচ্ছে 1.6 আর কি, ঠিক আছে। আবার এই 2টা সংখ্যা আমি নিব, 5 এবং 3, 5কে 3 দিয়ে ভাগ দিব, আসবে কত? 1.6। আবার 2টা সংখ্যা নিব এবং 8 এবং 5, তাহলে 8/5 নেই, তাহলে এটাও আসবে, দেখবা ক্যালকুলেটর চাপ দিল 1.6। তার মানে হচ্ছে ফিবোনাচি সিরিজের একটা ইউনিক পার্ট হচ্ছে, আমি যদি পাশাপাশি 2টা সংখ্যা নেই এবং বড় সংখ্যাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ দেই, তাহলে প্রত্যেকটা বার একটা সেম রেশিও আসতেছে না, সেম মান আসতেছে না। এইটাকেই বলতেছে গোল্ডেন রেশিও। বুঝছো, যে এত বড় একটা সিরিজ, এটা তো সিরিজ তোমার মানে ইচ্ছা পর্যন্ত তুমি যেতে পারবা, ঠিক আছে। যত দূর যাওয়া, পাশাপাশি 2টা সংখ্যা নিবা, বড় সংখ্যাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ দিবা, সেম একই নাম্বার আসবে। এটা হচ্ছে ফিবোনাচি সিরিজের আরেকটা অ্যামেজিং পার্ট। এবং এই জিনিসটা আরো কত জায়গায় দেখা যায় আমরা আরো দেখবো। দেখো আমরা সবাই মোনালিসা ছবিটা দেখছি না? দেখো মোনালিসা ছবির ওরা মানে এই জিনিসটা কতটা ভালোভাবে এই গোল্ডেন রেশিও ফুলফিল করছে, যে একদম আমরা যদি চোখ থেকে শুরু করি এবং আমরা যদি এই জিনিসটা মানে প্রত্যেকটা এই যে ওই যে ছোট প্রথমে একটা বক্স, তারপর 2টা বক্স, 3টা, তারপর 5টা, 8টা, এরকম করে যদি বক্স আঁকি এবং ওইটা যদি মিলাই, তাহলে দেখো পুরো এই যে চিত্রটা একদম গোল্ডেন রেশিও ওই জিনিসটার সাথেই ফুলফিল হয়েছে না? আমরা যদি আগের চিত্রটা দেখি,
এই যে দেখো পুরো এটার মতনই না, এটার মতনই ফুলফিল করছে না? তো মোনালিসার চিত্রটা কেন এতটা অ্যামেজিং আমার কাছে লাগে, মানে আমাদের কাছে কেন এটা ভালো লাগে, এটার একটা বড় কারণ। এবং গোল্ডেন রেশিওর মাধ্যমেই আসলে মানে আমরা যে ধরো শাহরুখ খানকে বলা হয় না যে শাহরুখ খানের চেহারাটা খুব মানে অনেক হ্যান্ডসাম একটা মানুষ, ঠিক আছে? এবং এই যে হ্যান্ডসাম, কোন অভিনেত্রীটা কত সুন্দর, কোন অভিনেতাটা এত বেশি সুন্দর, এটার পিছনে কিন্তু গোল্ডেন রেশিও, মানে গোল্ডেন রেশিওটা কাজ করে। গোল্ডেন রেশিওতেও মাপা হয় যে ধরো তোমার চোখ থেকে নাকের রেশিও বা নাক থেকে তোমার মুখের রেশিও, এইটার কিন্তু রেশিওগুলা মাপে, ঠিক আছে? সো ওই গোল্ডেন রেশিও কারা কারা ফলো করে, তুমি সিম্পলি ইউটিউবে সার্চ দিবা যে গোল্ডেন রেশিও ফুলফিল করে এমন অভিনেতা অভিনেত্রীর নাম কয়েকটা বলো, তুমি তখনই দেখবা যে যত সুন্দর মানুষ আছে তাদের ম্যাক্সিমাম চেহারার আসলে গোল্ডেন রেশিও ফুলফিল করতেছে। এই দেখো ফুলের পাপড়ির ক্ষেত্রে দেখো এইখানে যতটা ঘন আকারে পাপড়ি রয়েছে এখানে কি ততটা ঘন? আসলে কিন্তু না। সো দেখো এইখানে আসলে দেখো এই যে 1 2 এরকম করতে 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 এই পাপড়ির সংখ্যা কিন্তু আস্তে আস্তে বাড়তেছে, ঠিক আছে? সো এই ফুলের পাপড়িতে আমরা এই জিনিসগুলো দেখি। এবং ফুলের পাপড়িতেও শুধু না, দেখবা যে ম্যাক্সিমাম ফুল সবচেয়ে ছোট যদি তুমি ধরো 3 পাপড়ির সংখ্যা বিশিষ্ট থাকে, ঠিক আছে? তারপরে বড় হলে 5টা বা 8টা এইগুলা ফুলফিল করে। এই 1 3 5 8 এই জিনিসগুলা কি দেখো ফিবোনাচি সিরিজে এক একটা নাম্বার না? সো ফিবোনাচি সিরিজের নাম্বারগুলা খুব ইন্টারেস্টিংলি প্রকৃতির অনেক জায়গাতে পাওয়া যায়। এবং প্রকৃতির সৌন্দর্যতা মানে সৌন্দর্যতা কতটুকু, মানদণ্ড কতটুকু হবে, এটা মাপার একটা বড় মাধ্যম আসলে ফিবোনাচি সিরিজ বা গোল্ডেন রেশিও আসলে আসছে। এবং আমরা আরও অনেক জায়গায় দেখি, আমরা সবাই টুইটার ইউজ করি বা অনেকে ইউজ করি বা অনেকে দেখছি যে টুইটারের যে লোগোটা আছে না, এটাও কাইন্ড অফ ওই গোল্ডেন রেশিওর ওই জিনিসটাই ফুলফিল করে, ঠিক আছে? এই যে দেখো এর আসলে এই যে ঠোঁটের জায়গাটা একটা জিনিস ফুলফিল করে, তারপরে যে প্রত্যেকটা সার্কেলের যেই শেপগুলা, ঠিক আছে, এই শেপটা আসলে ওই শেপের সাথে অনেকটা কানেক্টেড না, ওই গোল্ডেন রেশিওর যেই শেপের সাথে অনেকটা কানেক্টেড। তারপর আমরা যে শামুকের যেই জায়গাটা দেখছি এটাও দেখো গোল্ডেন রেশিওর ওইটার মতন ফুলফিল করে। সো এটা আমরা অনেক জায়গায় দেখি। সো ফিবোনাচি সিরিজের খুব মানে সবচেয়ে অ্যামেজিং পার্টটা কি? অ্যামেজিং পার্টটা কিন্তু শুরুতে যে দেখো প্রত্যেকটা জিনিস তার আগেরটার সাথে যোগ হচ্ছে, ঠিক আছে? সো এই সিরিজটা যখন সে দেখলো, ফিবোনাচি যখন দেখলো, তখন দেখলো প্রকৃতির অনেক জায়গায় এটা অ্যাপ্লিকেবল, অনেক জায়গায় এরকম সিরিজ দেখা যায়, ঠিক আছে? এবং আরও যখন এটা নিয়ে গবেষণা করা হলো তখন দেখলো যে এটা রেশিও যদি আমরা করি, মানে দুইটা সংখ্যার বড় সংখ্যাকে ছোট সংখ্যাতে যদি ভাগ দিই, রেশিওগুলো প্রত্যেকটা ক্ষেত্রে একই রেশিও আসতেছে, ঠিক আছে? সো এবং এই রেশিও নিয়ে পরবর্তীতে অনেক বেশি কাজ করা হয়েছে। এখনও লোগো ডিজাইনে গোল্ডেন রেশিও সবসময় মাথায় রাখা হয়, ঠিক আছে? তারপরে ধরো ধরো আমি আমার চেহারাটাকে সুন্দর করবো, আমার চেহারা তো সুন্দর না, আমি চেহারাটাকে সুন্দর করবো, আমি প্লাস্টিক সার্জারি করবো, তখনও এই গোল্ডেন রেশিও মানা হবে। মানে এই যে নাক, আমার মুখ বা এই যে চোখ উল্টাপাল্টা আছে, এটা ঠিক মতন বসানোর জন্য তখনও গোল্ডেন রেশিও ফলো করা হয়, ঠিক আছে? সো তোমাদের চেহারা যার সুন্দর মনে করবা যে তার গোল্ডেন রেশিও ততটা বেশি ফুলফিল করে। এটাও তোমরা বের করতে পারো কিভাবে? ধরো এইখান থেকে এই পর্যন্ত মাপবা এবং এইখান থেকে এতটুকু মাপবা, মেপে দেখবা যে তোমারটা আসলে রেশিও ফুলফিল করতেছে কিনা। যদি 1.6 এর আশেপাশে আসে তাহলে তোমার চেহারা সুন্দর, মাশাআল্লাহ, বুঝছো? বাট আমরা ওইটা করি না, আমরা মনে করি যে প্রত্যেকটা মানুষই সুন্দর, প্রত্যেকটা মানুষ সে সাদা হোক কালো হোক চেহারা যেমনই হোক, আমি বাদে দুনিয়ার সবাই সুন্দর। সো আমরা মোটামুটি সিরিজ দেখছি। সো এই যে আমরা এই চ্যাপ্টারে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমরা ধারা বা অনুক্রম সিকোয়েন্স মোটামুটি একটা আইডিয়া পাইছি, রাইট? যদি আমরা তারপরেও না বুঝি, আমরা প্রত্যেকটা জায়গাতে খেয়াল করব, প্রকৃতির প্রত্যেকটা জায়গায়, ঘরের প্রত্যেকটা জায়গা, ঠিক আছে? যে তুমি আসলে তোমার যে লাইব্রেরি আছে বা তোমার ধর একটা বুকশেলফ আছে, তুমি কি সিকোয়েন্স ফলো করতেছো কিনা? আগে ছোট বই তারপর বড় বই। আমরা যত সিকোয়েন্স যত কিছু মানে ফলো করি, এই প্রত্যেকটা জিনিসই আসলে ধারা, ঠিক আছে? সোজা কথা এটা। এখন কোনো ধারার সিগনিফিকেন্ট বৈশিষ্ট্য থাকে যে একটা সমান্তরালভাবে আগায়, কোনোটা ধারায় হয়তো বা গুণোত্তরভাবে আগায়, মানে একটা আরেকটা গুণ আকারে আগায়। এর জন্য আমরা দুইটা ভাগে ভাগ করেছি আসলে। সমান্তর ধারাতে এই একটা সূত্র, এটা মাস্ট মানে তোমার মনে রাখা লাগবেই। সো আমরা পরবর্তী ক্লাসে এই সূত্র দিয়ে কীভাবে ম্যাথগুলো আসে এই জিনিসগুলো দেখবো আসলে। সো আমরা আজকের ক্লাসে ম্যাথ দেখবো না, পরবর্তী ক্লাস থেকে ম্যাথ দেখবো। লাস্ট আরেকটা জিনিস দিয়ে শেষ করি, যেটা থেকে আমরা এই ক্লাসটা শুরু করেছিলাম, তার মানে হচ্ছে যে 107 কোটি টাকার ম্যাথটা বা 107 কোটি টাকার ওই ধারাটা আসলে এই ধারা। দেখো এই যে প্রথমে 2 টাকা থেকে শুরু, আমি 1 টাকা থেকে বই বলতেছে তোমাকে 2 টাকা থেকে শুরু করতে। 2 টাকা হয়ে যাবে 4 টাকা, 4 টাকা হয়ে যাবে 8 টাকা, 8 টাকা হয়ে যাবে 16 টাকা, 16 থেকে তারপর 32, 32 থেকে 64 এভাবে আগাইতে থাকবে। সো দেখো এটাকে তারা একটা বীজগাণিতিক রূপ দেওয়ার চেষ্টা করছে। সো এটা দেখলেই তুমি বুঝবা যে একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করতেছে না। এই যে 2 × 1, 2 × 2, 2 × 2 × 2, তারপর 2 × 2 × 2 × 2 এরকম করে আগাইতেছে না। এটাকে একটা নির্দিষ্টই বলছে যে প্রথমটাকে যদি আমি এ ধরি এবং প্রত্যেকটার যেই ডিফারেন্সটা কিভাবে মাপতেছি, এটা যেহেতু গুণোত্তর ধারা, আমরা একটা ক্যারেক্টার সাথে ভাগ দিলেই আমি ইটা পাবো, মানে কমন যেই ডিফারেন্সটা পাবো। ধরো এইটার এই যে 4 এবং 2 এর ডিফারেন্স কত? 2 না?
এবং আবার ধরো 8 এবং 4-এর ডিফারেন্সটা কত, মানে এটা আমি গুণ আকারে বলতেছি যে আমরা যদি পরবর্তী সংখ্যাকে তার পূর্ববর্তী সংখ্যা দিয়ে ভাগ দেই তাহলে একটা কমন ডিফারেন্স পাবো না, যে দেখো প্রথম সংখ্যা 2, তারপরটা 4, তারপরটা 8, তারপরটা 16, তাই তো এরকম তো। তো এখন যদি আমি এটাকে এটা দিয়ে ভাগ দেই তাহলে কত আসবে 2, আবার এটাকে এটা দিয়ে যদি ভাগ দেই, আমি কিন্তু ভাগ দিচ্ছি যেহেতু আমি গুণোত্তর ধারা বলতেছি যে একটা গুণ হইতেছে, তাহলে তারপর এটাকে এটা দিয়ে ভাগ দিলে 2 আসবে এবং এটাকে ভাগ দিলে কি 2 আসবে। এই যে কমন যেই নাম্বারটা যেটা কমনলি আগাইতেছে সেটাকে আমরা বলতেছি, মানে বীজগাণিতিক রূপে সেটাকে আমরা আর হিসাবে বলতেছি, ঠিক আছে। যে আর তার মানে কি, আর হচ্ছে যেই নাম্বারটা গুণ হচ্ছে আসলে প্রত্যেকটা স্টেপে, ঠিক আছে, সেটাকে আমরা আর বলতেছি। তো এই যে দেখো, এটা দেখলেই তুমি বুঝবাই যে এই চার্টে কিভাবে প্রত্যেকটা বার এই আরটা ইনক্রিজ হয়েছে। প্রথমে তো এ ছিল, দেখো প্রথমে তো কিছুই গুণ হয়নি, প্রথম নাম্বারে কিছু গুণ হয় নাই, বাট পরের নাম্বারে একটা আর গুণ হয়েছে, পরের নাম্বারে 2টা আর গুণ হয়েছে, মানে আর গুণ আর, সো আর স্কোয়ার হয়ে যায়, তারপর আর কিউব হয়। সো এরকম যদি আমি এন সংখ্যক যাই, ধরো ওই ম্যাথে যাই, ওই যে 30 দিনে তোমার টাকার যে পরিমাণটা, ওইটা যদি আমি এই আকারে লিখতে চাই তাহলে দেখো প্রথম তোমার টাকার সংখ্যা কত বলো তো, প্রথম টাকার সংখ্যা হচ্ছে 1, ঠিক আছে। সো এইখানের এ অনুযায়ী এর মান হবে তোমার ওই টাকা অনুযায়ী এর মান হবে 1 টাকা। সো আর এর ভ্যালুটা কত হবে বলো তো, আর এর ভ্যালু হচ্ছে হবে 2, কারণ দ্বিগুণ করে বাড়তেছে তোমার টাকা। এবং তুমি কত সংখ্যা পর্যন্ত যাবা বলো তো, তুমি 30 সংখ্যা পর্যন্ত যাবা না, 30 সংখ্যা পর্যন্ত যাবা, 30 দিন হিসাব করবা। সো এন এর মান হবে কত 30। সো ইজিলি তুমি পাবা যে তুমি 30তম দিনে ঠিক কত টাকা পাবা, এটাই আসলে এই সূত্রের মাধ্যমে বের করতে পারবা, যে এ আর টু দি পাওয়ার n-1 এই সূত্র থেকে তুমি পাবা। সো এই সূত্র থেকে তুমি যদি এর মান বসাও 1, আর এর মান 2 বসাও, এন এর মান 30 বসাও, তাহলে এখান থেকে তুমি 30তম দিনে কত টাকা পাবা এটা বের করবা। এখন 30তম দিনে যত টাকা পাবা তত টাকাই তো তুমি পাইতেছ না, তোমার কিন্তু প্রত্যেক দিন টাকা যোগ হচ্ছে। সো আমার কিন্তু আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে সমষ্টির সূত্র, এগুলো আমরা নেক্সট ক্লাস থেকে শিখবো। সো আজকের ক্লাসে আমরা আশা করি তোমরা ধারা সম্পর্কে একদম পরিপূর্ণ একদম বেসিক ধারণাটা পেয়েছো, তারপর ফিবোনাচ্চি মানুষটা চিনেছো এবং ফিবোনাচ্চি মানুষ থেকে কিভাবে সে গোল্ডেন রেশিও তৈরি করলো, এবং আমরা প্রকৃতিতে বা প্রত্যেকটা জায়গাতে গোল্ডেন রেশিওর আসলে সিগনিফিকেন্সটা কোথায়, কতটা সৌন্দর্য বৃদ্ধি করে এই গোল্ডেন রেশিওটা, এটা আমরা শিখছি। এবং লাস্টলি আমরা শিখেছি আসলে এই গুণোত্তর ধারাটা একদম তুমি 1 টাকা থেকে কিভাবে 30 দিনে 107 কোটি টাকার মালিক হয়ে যেতে পারো। তোমাকে যে কেউ যদি কখনো প্রস্তাব দেয় যে আমি তোমাকে টাকা দিব, তাহলে কখনোই আর এই বোকামিটা করবা না যে আমাকে 5 লক্ষ টাকা দিন, আমাকে ইভেন 1 কোটি টাকা দিন। তুমি বলবা যে আমাকে যদি 1 টাকা থেকে দেওয়া শুরু করবেন এবং আজকে যদি 1 টাকা দেন, পরের দিনের দ্বিগুণ টাকা দিবেন, ঠিক আছে। অন্তত এই ট্রিক্সটা তুমি চালাতে পারবো অন্তত আজকের ক্লাসের পর্যন্ত। সো আজকে এই পর্যন্তই, আমরা নেক্সট ক্লাস থেকে এই চ্যাপ্টারের ম্যাথে প্রবেশ করব। ধন্যবাদ। দেখো বইতে তো অনেকগুলো ম্যাথ থাকে, অনেক জায়গাতে অনেকগুলো টপিক থাকে, তোমার ইনস্ট্যান্টলি একটা কনফিউশন তৈরি হলো বই পড়তে পড়তে। সো এমন একটা জিনিস যদি থাকতো যে ইন্টারেক্টিভ পিডিএফ, মানে হচ্ছে তোমার কাছে এমন একটা পিডিএফ আছে, তুমি ওই পিডিএফে কোনো একটা লেখা বুঝতেছো না, ক্লিক করবা, সাথে সাথে ক্লাসে চলে আসবা। এমন একটা পিডিএফ তুমি যদি চাও, এখনই কমেন্ট বক্সে বলো যে তুমি এমন একটা পিডিএফ চাও কিনা। আমরা এরকম একটা অ্যামেজিং জিনিস তোমাদের জন্য বানানোর চেষ্টা করতেছি প্রত্যেকটা সাবজেক্টের। ম্যাথের চাও কিনা এটা বলো, ফিজিক্সের কীভাবে চাও, তোমরা নিজের যে কোনো পরামর্শ কমেন্ট বক্সে লিখে পাঠাও, আমরা সেরকমই তোমাদের জন্য বানিয়ে দিব। নতুন শিক্ষাক্রম নিয়ে আমরা অনেকেই ভয়ে আছি, কারণ এখানে নাকি পরীক্ষা হয় না, এখানে নাকি তোমাকে ত্রিভুজ চতুর্ভুজ গোল্লা চিহ্ন দিয়ে তোমাকে নাকি মাপকাঠি করা হবে। সো কোনো ভয় করার কোনো কারণ নাই। আমরা মনে করি প্রত্যেকটা শিক্ষার্থীর নিজেকে যাচাই করার জন্য হলেও পরীক্ষা দেওয়া দরকার। তার মানে তোমার স্কুল যদি পরীক্ষা না নেয়, তোমার কলেজ যদি পরীক্ষা নাও নেয়, তারপরেও তোমার নিজেকে যাচাই করার জন্য একটা মাধ্যম তো দরকার। তুমি যদি মনে করো বর্ণমালা একাডেমি তোমার জন্য ভালো মাধ্যম হবে, তাহলে এখনই জানাও যে তুমি পরীক্ষা দিতে চাও কিনা। সো প্রত্যেকটা চ্যাপ্টারের পরে তুমি যেই ম্যাথগুলো করেছো, নিজেকে যাচাই করার জন্য কীরকম পরীক্ষা ব্যাচ তোমার জন্য দরকার, এই সম্পর্কে তোমার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দাও। ধন্যবাদ।